প্রতিনিয়ত সাংবাদিকরা আমার কাছে আসেন, পোর্টালরা আসেন, আমি নিজেও লাইভ করি, আপনারা জানেন মাঝে মধ্যেই। একটা বিষয় কিন্তু অগোচর থেকে যাচ্ছে, কি হলো সেই 34 লক্ষ মানুষের যাদের ভোটার তালিকায় চূড়ান্ত নাম উঠল না, যাদের ট্রাইব্যুনালে পাঠানো হলো, তাদের কি হলো? এই প্রশ্নটা কোনো কোনো মহল থেকে আমার কাছে জানতে চাওয়া হয়। তা আমি ইলেকশন কমিশন নানা সোর্সের মাধ্যমে যা জেনেছি, আমাদের সহনাগরিক যাদের নাম এখনো ট্রাইব্যুনালে ঝুলে আছে, তাদের ভাগ্য কি হলো সেটা বোঝার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে দেখুন, এই 26-এর নির্বাচন কমিশনের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে তারা চূড়ান্তভাবে ভোটার তালিকা তৈরি করতে পারেনি। তারা 34 লক্ষ মানুষের মধ্যে বাদ রেখেই ভোটার তালিকা তৈরি করেছিল, যাদের ট্রাইব্যুনালে নাম রয়েছে। এই ট্রাইব্যুনাল চূড়ান্ত সংস্থা, যারা সিদ্ধান্ত নেবেন যে কারা নাগরিক, কারা নাগরিক নন, কারা ভোটার নন। কিন্তু এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও, নির্বাচনের এতগুলো দিনের পরেও এই ট্রাইব্যুনালে যারা ঝুলে আছেন তাদের দুর্ভাগ্য, তাদের দুরবস্থা আপনারা শুনলে অবাক হবেন। কি ধরনের দুরবস্থা পাচ্ছি? এমনকি ডাক্তারবাবু, তারপরে আপনার সরকারি আধিকারিকরাও ট্রাইব্যুনালে ঝুলে আছে, অর্থাৎ তাদের নামও ট্রাইব্যুনালে আছে। তারা ভয় পাচ্ছে যে বাবা আমি চাকরি করি, আমি ডাক্তার। কেউ আবার ভয় পাচ্ছে যে আমি যে সরকারি প্রকল্পগুলোর মধ্যে আছি, আমার নাম ট্রাইব্যুনালের মধ্যে। সমস্ত স্তরে ট্রাইব্যুনালের যে কাজকর্ম, সেই কাজকর্ম নিয়ে কিন্তু কোনো রিপোর্টারও প্রশ্ন করে না, কোনো পোর্টাল যে আমার কাছে আসে তারাও কোনোদিন প্রশ্ন করে না যে স্যার, এই 34 লক্ষ যে লোক ট্রাইব্যুনালের মধ্যে ঝুলে আছে, এরা তো আমাদেরই নাগরিক, আমারই সহনাগরিক, তাহলে এদের কি হবে? আর আজকের দিনে জানেন আপনারা, হয় তুমি আমার পক্ষে, নাহলে তুমি আমার বিপক্ষে। তো এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু সত্যি ইলেকশন কমিশন 34 লক্ষ লোকের মধ্যে জেনুইন যারা ছিলেন তাদেরকে বাদ দিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। এই 34 লক্ষের ভাগ্যে কি লুকিয়ে আছে? সত্যি কি ট্রাইব্যুনাল কাজ করতে পারছে? এর সাথে কি সমস্যা লুকিয়ে আছে? সমস্যার সমাধানই বা কি করে সম্ভব? সেই নিয়েই আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও করছি। দেখুন, সবচেয়ে বড় কনসার্নের জায়গা সেটা হলো, এখন পর্যন্ত আমি যা খবর পেয়েছি, 18,000 37 লক্ষ তো নাম ছিল, তার সাথে আরো পরবর্তী সময় অনেকে অ্যাপিল করেছিল, সব মিলে 34 লক্ষ লোকের ভোটারের নাম ট্রাইব্যুনালে নথিভুক্ত হয়েছে। এবার এর মধ্যে এখন পর্যন্ত যা খবর, মাত্র 18,000 ভোটার নাম, 18,000, আবার বলছি, 34 লক্ষের মধ্যে মাত্র 18,000 ভোটারের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করতে পেরেছে। 18,000, তার 34 লক্ষ যে ভোটার ট্রাইব্যুনালে ঢুকে গেছিল, যারা ভোট দিতে পারেননি, যারা নাগরিক কি নাগরিক নয় নিয়ে প্রশ্ন, যারা ভোটার কি ভোটার নয় নিয়ে প্রশ্ন, তাদের জন্যই তো ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল। সেই 20টি ট্রাইব্যুনালের যে 20টা ট্রাইব্যুনাল, আপনারা জানেন, 20টা ব্রাঞ্চ তৈরি হয়েছিল ট্রাইব্যুনালে। সেই 20টা ব্রাঞ্চ এখন পর্যন্ত যা খবর, 18,000 মাত্র ভোটারের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করতে পেরেছে। কেউ বাদ গেছে তো কেউ যুক্ত হয়েছে, কিন্তু টোটাল 34 লক্ষের মধ্যে কত? 18,000। সংখ্যাটা আপনারা ভাবুন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কাজের গতি এতটাই স্লো। কেন স্লো? তার কারণ, 1, পরিকাঠামো নেই; 2, ইতিমধ্যেই 2জন বিচারপতি ট্রাইব্যুনালে, 20টা ব্রাঞ্চ আছে ট্রাইব্যুনালের, 20 জন বিচারপতি ছিলেন, 20 জন বিচারপতি হিয়ারিং করছিলেন। তার মধ্যে ইতিমধ্যেই 2জন বিচারপতি কিন্তু এই কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। অর্থাৎ যে 34 লক্ষ ভোটারের ভাগ্য বিচার করছিলেন 20 জন বিচারপতি, সেই 20 জনের মধ্যে
যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি প্রথমেই চলে গেছিলেন, আরেকজন বিচারপতিও চলে গেছেন। সব মিলে 18টা বেঞ্চের মধ্যে 2 জন চলে গেছেন। তার মানে 20টা বেঞ্চের মধ্যে 2 জন চলে গেছেন, 18টা বেঞ্চ কাজ করছে। এবার এই কেন দেরি, তার কারণটা এক তো মানে নাম্বার অফ বেঞ্চের সংখ্যা কম, দ্বিতীয় যেটা সেটা হলো যে পরিকাঠামোর অভাব, শুনানির জন্য লোককে সমন দেওয়া, প্রপারলি সমন দিয়ে তাকে ডাকা, এগুলো এই কাজগুলো স্লথ গতিতে বা কার্যত খুব কম ধীরে ধীরে হচ্ছে। তার ফলে যেটা হচ্ছে আপনার নাম যদি ওই ট্রাইব্যুনাল থাকতো, আমার নাম যদি ওই ট্রাইব্যুনালে থাকতো, প্রতিনিয়ত আমাদের মাথার মধ্যে কিন্তু এটা আঘাত করত যে আমি কি সত্যি ভোটার তালিকায় মানে আমি সত্যি কি জেনুইন ভোটার নই, আমি বাদ পড়ে যাব না তো, আশঙ্কা থাকতো কিনা আপনার সবসময়। এখানেও ঠিক তাই হয়েছে যে 34 লক্ষ মানুষের নাম ট্রাইব্যুনালে ঢুকে গেছে, ট্রাইব্যুনালে ধীরে ধীরে বিচার চলছে, মাত্র 18,000 ব্যক্তির নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে। এইরকম একটা অবস্থাতে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছেন তাদের মধ্যে আমি আবার বলছি ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, আপনার আমার মতন অধ্যাপক রয়েছেন, স্কুল শিক্ষক রয়েছেন, আবার একেবারে প্রান্তিক গরিব মানুষ যারা সরকারি প্রকল্পের উপর ভিত্তি করে জীবন চালায়, সেই রকম মানুষগুলোর নামও ট্রাইব্যুনালে রয়েছে। এইবার এই মাসের পর মাস সরকার তৈরি হয়ে গেল, তাও 2 মাস হয়ে গেল, ভোট তারা দিতে পারলেন না। আমি প্রথম থেকেই আপনাকে বলেছিলাম যে পর্যায়টা সেই সময় ছিল তৃণমূল শাসনকালে, কোনো বিশুদ্ধ ভোটার তালিকা কখনোই প্রস্তুত করা সম্ভব নয়। আমি ডে 1 থেকে বলেছি যে মানে বিশুদ্ধ ভোটার তালিকা এই রাজ্যে তৈরি করা সম্ভব ছিল না, যা পরিস্থিতি ছিল। এবং শেষ পর্যন্ত যাই হোক না কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি কোর্টের মাধ্যমে হোক, 34 লক্ষ লোকের মধ্যে তো বহু সংখ্যক জেনুইন ভোটার, তারা তো ভোট দিতে পারলো না এই নির্বাচনে। আজও তাদের নামটা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো না, তাদের শুনানি হলো না, ট্রাইব্যুনালে ক্লিয়ারেন্স হলো না। এবং দেখুন, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা ঘটলো, 20টা ট্রাইব্যুনালের মধ্যে 20টা বেঞ্চের মধ্যে 2 জন বিচারপতি চলে গেছে, 18টা বেঞ্চ এখন। কিন্তু যেটা আপনাদেরকে কনসার্ন করবে যে ভোটাররা মানে ট্রাইব্যুনাল থেকে নাম ক্লিয়ার হচ্ছে না, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। কিন্তু ইতিমধ্যে 2টো ঘটনা ঘটে গেছে যেটার জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা করা। একটা হলো, মানুষ যখন ধৈর্য হারাচ্ছেন, যখন দেখছেন ট্রাইব্যুনালে ডাক পাচ্ছেন না, শুনানি হচ্ছে না, বা ইমিডিয়েটলি তারা রেহাই পাবেন না, তারা কি করছেন, সরাসরি তারা রিট পিটিশন করছেন, অর্থাৎ হাইকোর্টে চলে যাচ্ছেন মামলা করতে। হাইকোর্টে মামলা করে অনেকে ক্লিয়ার নিয়েছেন। আপনারা জানেন কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীও যাদের নাম ট্রাইব্যুনালে ছিল, তারা হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্টে থেকে ক্লিয়ারেন্স নিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যে একজন নির্বাচনে জয়ীও হয়েছেন। ফলে সব হাইকোর্টের সরাসরি যখন ট্রাইব্যুনাল রায় পাচ্ছেন না, তারা হাইকোর্টে গিয়ে মামলা করছেন। এইবার হাইকোর্টের মামলা যা সিও অফিস থেকে আমরা পাচ্ছি তথ্য, হাইকোর্টে গড়ে 50 মামলা হচ্ছে গড়ে 50টা করে। আপনি ভাবুন, যত মামলা তত উকিলের লাভ, কিন্তু সাধারণ মানুষের পকেটের পয়সা কিন্তু চলে যাচ্ছে। ট্রাইব্যুনালের থেকে বিচার দ্রুততা না পেয়ে লোক বাধ্য হচ্ছে কোর্টে গিয়ে মামলায় লড়তে, কোর্টে গিয়ে প্রশ্নটা রাখতে যে আমার নাগরিকত্ব ক্লিয়ার করা হোক, আমার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হোক, আমি পাসপোর্টে রিনিউ করব বা পাসপোর্ট করব। আপনারা জানেন পাসপোর্টে ভোটার লাগে, ভোটার আধার এগুলো লাগে। ফলে অনেকেই কিন্তু হাইকোর্টে গিয়ে এই যুক্তিটা দিচ্ছেন যে আমি পাসপোর্টে রিনিউয়াল করব, পাসপোর্টে নাম লেখাবো, বা অন্য কোনো গ্রাউন্ড দেখিয়ে তারা পরিষ্কার করে বলছেন যে হুজুর আমাদের বিচার আপনারা করে দিন, হাইকোর্ট করে দিন। হাইকোর্টে তারা রিট পিটিশন করছে, রিট পিটিশন নাগরিকদের অধিকারের জায়গা থেকে করে তারা কিন্তু মামলায় লড়ছে, বিপুল টাকা খরচা হচ্ছে। গড়ে, আবারও বলছি, আপনারা একটু মাথায় রাখুন, গড়ে 50টি করে ক্লিয়ারেন্স মামলার জন্য মামলা যাচ্ছে,
যারা বলতে চাইছেন যে আমরা আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হোক। তো যেটা আপনাদেরকে বলার যে যত মামলা হাইকোর্টে হচ্ছে, এইরকম মামলা যত বাড়ছে, প্রায় 1800 থেকে 2000 মামলা ইতিমধ্যেই হাইকোর্টে হয়েছে। হাইকোর্টে মামলা যত বাড়ছে, হাইকোর্টেরও চাপ বাড়ছে। আপনার আমার অন্য মামলাগুলো না শুনে হাইকোর্টেও এই মামলাগুলোকে শুনতে হচ্ছে। হাইকোর্টে সময় ব্যয় হচ্ছে। হাইকোর্টের বিচারপতিরা অন্য কোনো মামলায় ব্যস্ত হতে পারতেন, কিন্তু কেবলমাত্র ভোটার তালিকায় ট্রাইব্যুনালের বিচার দ্রুততার সাথে না হওয়ার জন্য হাইকোর্ট নতুন করে আবার মামলা শুনতে হচ্ছে। এতে দুরকম সমস্যা হচ্ছে। হাইকোর্টের সময় এই মানে ভোটার তালিকার নাম সংক্রান্ত বিষয় নিয়ে এতে ব্যয় হচ্ছে, বিচারপতিদের অনেকটা সময় নষ্ট হচ্ছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যত মামলা হচ্ছে উকিলকে তো টাকা দিতে হচ্ছে। অর্থাৎ এইটাকে কেন্দ্র করে এক ধরনের ব্যবসাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে মানুষ তার যন্ত্রণার থেকেই হাইকোর্টে যাচ্ছে, যে ট্রাইব্যুনালে দ্রুততার সাথে নাম ক্লিয়ার হচ্ছে না, ফলে আমাকে বাধ্য হয়ে হাইকোর্টে অ্যাপ্রোচ করতে হচ্ছে। হাইকোর্টে যখন অ্যাপ্রোচ করতে যাচ্ছি তাতে বিপুল টাকা লাগছে, বিপুল টাকা উকিল পাচ্ছে। তখন এটাকে কেন্দ্র করেই কিন্তু একটা ওকালতি ব্যবসাও চলছে। এবং মানে এটা একটা দিক আমি বলবো। আরেকটা দিক হলো যে মানে এই যে যতটুকু মানে এই পরিকাঠামো তৈরি হয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালের যে খরচ, আপনারা কি জানেন কত খরচা? সিও অফিস থেকে হয়তো অ্যারেঞ্জমেন্টটা সমস্ত ট্রাইব্যুনালের করে করা হয়েছে। বিচারপতিদের লাঞ্চ, বিচারপতিদের মানে ভাতা, বিচারপতিদের গাড়ি, এবং এর সাথে যুক্ত আছে 500 সরকারি কর্মচারী। কার্যত 500 সরকারি কর্মচারী যুক্ত আছে। আবারও বলছি, তাহলে 500 সরকারি কর্মচারীদের অন্য কাজে ব্যবহার করা যেখানে হতো, সেখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজকর্ম সহযোগিতা করবার জন্য। তাহলে এই ট্রাইব্যুনালের খরচাটা আপনারা একবার ভাবতে পেরেছেন? এই ট্রাইব্যুনালের যে বিচারপতি, তাদের মানে ভাতা, কেউ কেউ বলেন যে প্রথম মাসে 1,60,000 টাকা করে দিতে হয়েছে, তারপরে মাসে মানে এখন থেকে 1 লক্ষ টাকা মাসে যাচ্ছে বিচারপতি পিছু 1 লক্ষ টাকা, তার প্রথম দুটো মাসে 1,60,000 টাকা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা বড় সংখ্যা। মানে ইম্পর্টেন্ট আমি যেটা বলতে চাইছি যে এক্সপেন্সটা ভাবুন, যে ট্রাইব্যুনাল পরিচালনা করতে গিয়ে যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ ব্যয়ের বিষয়টা কিন্তু আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে। যেখানে সরকার বলছেন যে টাকার অভাব, আগের সরকার টাকা সর্বনাশ করে দিয়ে গেছে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা ট্রাইব্যুনাল এর ভাবনাটা একটা নির্দিষ্ট প্রেক্ষিতে এসেছিল, যখন রাজ্য সরকারের থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছিল না। সেই রকম একটা অবস্থাতে যখন রাজ্য সরকার ভুয়ো নাম ঢুকিয়ে দিতে চাইছিল, সেই কনটেক্সটেই এআই চালু করে দেওয়া হয়, সেই কনটেক্সটেই স্পেশাল অবজারভার আসে, সেই কনটেক্সটেই আদালতে মামলা হয়, সেই কনটেক্সটেই শেষ পর্যন্ত আপনারা জানেন যে ট্রাইব্যুনাল পর্যন্ত গড়ায় বিষয়টা। এখন যেহেতু নতুন সরকার, তাহলে নতুন সরকারের কাছে আমার আবেদন থাকবে যে তারা, বা ইসিআই এর তরফ থেকে কাছেও আমার আবেদন থাকবে যে তারা আবার মানে সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলুন হুজুর এখন প্রশাসনিক অবস্থা অনেক বেটার, প্রশাসনিক দায়বদ্ধতা বেড়েছে, প্রশাসন দায়বদ্ধ, সুতরাং এখন এই ট্রাইব্যুনালের পরিবর্তে আবার এই শুনানিগুলো অরিজিনালি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা সিওর মধ্যে যেটা ছিল সেইভাবে, মানে পুরনো সিস্টেমে চূড়ান্তভাবে আবার সেট করা হোক। অর্থাৎ খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে এবার কিন্তু আবার পুরনো ব্যবস্থা কি ছিল, যে যদি কোনো ভোটার নিয়ে কোনো বিবাদ থাকে, বিরোধ থাকে, ডিসপিউটের প্রশ্ন থাকে, তাহলে ডিওরা সার্টিফাই করতেন, শুনানি করতেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার। ডিওর রায়ে যদি আপনি সন্তুষ্ট না হতেন, তাহলে সিওতেই অ্যাপিল করা যেত, চিফ ইলেকটোরাল অফিসারে অ্যাপিল করা যেত। আমার মনে হয় পুরনো ব্যবস্থাটা যদি আবার ফিরিয়ে না আনা যায়, তাহলে মানে কয়েকজন মাত্র বিচারপতি যে ধীর গতিতে যে বিচার প্রক্রিয়া চলছেন, এটা কতদিন চলতে পারে? অনন্ত সময় তো চলতে পারে না। আর সরকারেরও বিপুল খরচা। আমি আপনাদের বলছি যে 500 সরকারি কর্মচারীর মধ্যে কাছাকাছি নিয়োজিত, এত বিচারপতি, তাদের বেতন, তাদের ভাতা, তারপরে তাদের গাড়ি, তাদের লাঞ্চ, সাধারণ লাঞ্চ, স্পেশাল লাঞ্চ, সব মিলে একটা বিপুল খরচা এর মধ্যে যুক্ত আছে। ফলে সরকারের কোষাগার যদি বাঁচাতে হয়,
এবং একই সাথে যদি নাগরিক সহ আমার সহনাগরিক যারা ভোট দিতে পারেননি কিন্তু তাদের ভোটাধিকারের তালিকায় যদি অন্তর্ভুক্ত করাতে হয়, তাহলে অত্যন্ত দ্রুততার সাথে আমার মনে হয় সরকারের তরফ থেকে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা উচিত যে হুজুর, এখন প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন ঘটেছে, প্রশাসন ইলেকশন কমিশনকে সহযোগিতা করতে রাজি আছে, ফলে এখন আবার পুরনো অবস্থায় অর্থাৎ ভোটার তালিকা সংক্রান্ত যে শুনানি যেটা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার করেন, সাধারণত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের শুনানি যদি সন্তুষ্ট না হয় তাহলে চূড়ান্তভাবে সিইও পর্যন্ত যাওয়া যেতে পারে, চিফ ইলেকটোরাল অফিসার পর্যন্ত যাওয়া যেতে পারে। যদি এই পুরনো পদ্ধতিতে আবার ফিরে আসে তাহলে 34 লক্ষ যে ভোটার যারা সত্যি প্রতিনিয়ত অনিশ্চয়তায় রয়েছেন, প্রতিনিয়ত দুর্দশায় রয়েছেন, যাদের মধ্যে যারা অর্থবান তারা আবার হাইকোর্টে এসে মামলা করছেন, করে নিজের নামটা ক্লিয়ার করে নিচ্ছেন, তার বিনিময়ে বিপুল আইনি খরচা হচ্ছে তাদের, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরও বিপুল সময় দিতে হচ্ছে। এই পুরো অচল অবস্থার যদি সত্যি কিছু করতে হয় তাহলে সরকারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। সিইওকে ইগো জায়গা থেকে সরে এসে পরিষ্কার করে বলতে হবে যে হ্যাঁ হুজুর, এখন নতুন সরকার এসছে, প্রশাসনিক সহযোগিতা আমরা পাবো, ফলে আবারও আমরা পুরনো যে ইলেকশন কমিশনের শুনানির যে নিয়ম এবং ভোটার তালিকায় শুনানির মাধ্যমে যে চূড়ান্ত ফয়সালা ডিও অফিস থেকে এবং ডিও অফিস থেকে উচ্চতর শুনানি সিইও অফিস পর্যন্ত আসে, সেই পুরনো ব্যবস্থায় ফিরিয়ে আনা হোক। এটা যদি না হয় তাহলে কবে শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে মানুষের নাম বা সহনাগরিকরা যারা জেনুইন সহনাগরিক, আমি বললাম যার মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অপারেশিয়ার আছে, আবার গরিব মানুষও আছেন, তাদের নাম ভোটার তালিকায় কবে আসবে কেউ জানে না। ফলে আমি আবারও অনুরোধ করলাম সরকারকে যে পুরনো ডিইও এবং সিইও শুনানির পদ্ধতিতে আবার ফিরে যাওয়া যায় কিনা সুপ্রিম কোর্টের কাছে আপনারা অ্যাপিল করতে পারেন।